মামুনুর রশিদ যোগ দেওয়ার জন্য। কি হচ্ছে বাংলাদেশে বলেন তো? বাংলাদেশের এই যে একটা ইলেকশন হলো, গতকাল আমি সাক্ষাৎকার নিয়েছি জিএম কাদের, উনি বলেছেন ইলেকশন নয় সিলেকশন হয়েছে, এবং উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে 12% মানুষের ভোট পড়েছে, এর বেশি পড়ে নাই। ফলে 12%-এর ভোট, যে সরকার গঠিত হয় ভোটে, সেই সরকার আসলে খুব বেশি দিন টিকে থাকার কোনো কারণ নাই, বাংলাদেশে এটা হয় না। কিন্তু সবকিছু বাদ দিচ্ছি, অর্থনৈতিক পরিস্থিতিটা আপনি কেমন দেখছেন? আপা, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আম, আমাকে ইনভাইট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের মে দিবস চলে আসছে। আমরা যারা কাজ করে খাই সবার জন্য এটার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু বাংলাদেশে এখন শ্রমিকের যে অবস্থা দেখতে পাচ্ছেন সব দিক মিলিয়ে, তাতে একটা মোটামুটি ইন্ডিকেশন তো পাচ্ছেন যে দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, যেহেতু শ্রমিকের অবস্থা ভালো না। তো ওটা দিয়েই শুরু করি। বাংলাদেশে মোটামুটি এখন পর্যন্ত কোটি খানেক মানুষ তো বেকার হয়েছে, ফর্মাল ইনফর্মাল মিলিয়ে। তো কিছুদিন আগেও বলা হয়েছিল যে শুধু মিডল ইস্ট ক্রাইসিসের কারণে অতিরিক্ত 12 লক্ষ মানুষ এফেক্টেড হবে আর কি। তো তার মধ্যে প্রায় 6 লক্ষ মানুষ হচ্ছে সরাসরি বিভিন্ন কাজের সাথে জড়িত। তো এর মধ্যে আবার 30 লক্ষ মানুষ জাতিসংঘের রিপোর্ট থেকে বলা হচ্ছে যে এটা বড় বড় অঙ্কের মানুষ খাদ্যের যেই নিরাপত্তাহীনতা তার মধ্যে পড়ে যাবে আর কি। তো সব মিলিয়ে একটা বড় ধরনের দারিদ্রতা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরছে, কিন্তু আমাদের মিডিয়াগুলো সেগুলো খুব একটা প্রকাশ করার দিকে তাদের খুব একটা মনোযোগ নেই। তারা ব্যস্ত আছে সরকারের হানিমুন পিরিয়ড নিয়ে আর কি। তো আপনার কি মনে হয় যে তাদের মানে মনোযোগ নেই, নাকি তারা আসলে পারছে না, চাইছে না, কারণ ভয় পাচ্ছে, কারণ তাদের তো অভিজ্ঞতা খারাপ? সংবাদপত্র পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা তো বাংলাদেশে বহুকাল ঘটেনি, তাই না? আমি আসলে সংবাদপত্রওয়ালাদেরকে দোষ দেওয়ার চাইতে এখন সরকারি বিষয়টা একটু আলোকপাত করা দরকার। সেটা হচ্ছে, আপনি 70-80 বিলিয়ন ডলারের একটা ইকোনমি চালানোর জন্য যে ক্যাপাসিটি দরকার হয় সেটা বিএনপির আছে, কিন্তু 470 বিলিয়ন ডলারের ইকোনমি চালানোর ক্যাপাসিটি বিএনপির নাই। সো এই জন্যই হয়তো অনেকে যারা ভালো অর্থনীতি বা ক্রিটিক্যাল ইকোনমিক্স নিয়ে যারা কাজ করেন তারা বিএনপিকে বলেছিল যে একটা জাতীয় সরকার করার জন্য। কারণ এই অবস্থায় আসলে যে অবস্থার দিকে যাচ্ছে, এই অবস্থায় টিপিক্যাল ইকোনমিক্স দিয়ে আপনি দেশ বাঁচাতে পারবেন না। আপনাকে একটু এগ্রেসিভ হইতে হবে, এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেগুলো খুব এগ্রেসিভ সিদ্ধান্ত আর কি। তো ওই দিকে আমার মনে হয় না সরকারের কোনো নজর আছে। বিশেষ করে যদি দেখেন আমাদের রেভিনিউ বা ট্যাক্স কালেকশন হচ্ছে জিডিপির অ্যারাউন্ড 6% থেকে 8.5%-এর মধ্যে। 6%, 6.5% হচ্ছে ট্যাক্স কালেকশন, ট্যাক্স টু জিডিপি রেশিও, আর রেভিনিউ কালেকশন হচ্ছে অ্যারাউন্ড 9%-এর একটু কম, 8.78%-এর মতো হবে। তো এটা হচ্ছে ভালো সময়ের কথা বলছি, 2023-এর কথা বলছি। তো এটা তো এখন অবস্থা খুবই খারাপ। জানেন যে প্রায় লাখ কোটি টাকার মতো আমাদের প্রায় রাজস্ব ঘাটতি আছে। 3 মাসে প্রায় প্রতি মাসে আমাদের যে 3 মাস বাকি আছে, এপ্রিল, মে, জুন, এই 3 মাসে সরকারকে প্রতি মাসে 70 থেকে 71 হাজার কোটি টাকা রেভিনিউ কালেকশন করতে হবে। তো এটা কি সম্ভব? ইম্পসিবল। এটা সম্ভবের চাইতে বড় কথা হচ্ছে, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে গত 2.5 মাসে তারেক রহমান সরকার যতবার লোনের কথা বলেছে, তার কিন্তু একবারও রাজস্ব আদায়ের কোনো কথাবার্তা বলে নাই। একটা কথা শুধু আসছে পত্রিকাগুলোতে, রিসেন্টলি আপনি খেয়াল করেছেন গত সপ্তাহে, সেটা হচ্ছে সংসদে একটা সিদ্ধান্ত হয়তো হচ্ছে যে ভিক্ষুক থেকে শুরু করে কোটিপতি সবাই ট্যাক্স দিতে হবে। এইটা আপনি মনে হয় নিউজে দেখেছেন আর কি। তো এটা তো এটা মানে মার্কেটিং টাইপের কথা, এটা বুঝাই যায় যে ভিক্ষুক সম্পদ থাকলে, সে সম্পদ থাকলেই যে আপনার ট্যাক্স দিতে হবে, এটা কিন্তু লিগ্যালিও কোনো বাইন্ডিংস নাই। তো এই ধরনের কথাবার্তা জাস্ট মার্কেটিং এর জন্য বলা। সরকারের পক্ষ থেকে রেভিনিউ কালেকশনের জন্য কোনো স্ট্র্যাটেজি নাই। সরকারের পক্ষ থেকে রেভিনিউকে
অল্টারনেটিভ রেভিনিউ সোর্সিং তৈরি করার কোনো স্ট্র্যাটেজি নাই। যদি রেভিনিউ কালেকশনের যে প্ল্যানটা ওনারা বলেছে আগামী বাজেটের জন্য, এটা শুধুমাত্র হাস্যকরই না, এটা এক ধরনের অপমানজনক কথাবার্তা। 25% ওনারা রেভিনিউ কালেকশন বাড়াবে তো দেশের এই অবস্থায়। তো সেক্ষেত্রে আপনি এটা হাস্যকর, এটা কোনোদিন এটা লজিক্যাল সেন্সে আসে না কোনোদিনও। কিন্তু এর মধ্যে তো সরকার বিরাট অঙ্কের লোন নিয়েছে, শুধু মানে 45 দিনে সরকারের লোন হয়েছে প্রায় 45,000 কোটি টাকা। হ্যাঁ, এখন উপায় তো নাই, আপনি তো দেউলিয়া হয়ে গেছে, সরকার তো দেউলিয়া হয়েছে সেই ইউনূসের শেষের 1 বছরেই দেউলিয়া হয়ে এবং গেছে। গত 9 মাসে 1 লাখ কোটি টাকার পুরোপুরি জি, লোন জি। নিয়েছে। তো 1 লাখ কোটি টাকা সে অ্যারাউন্ড $9 বিলিয়ন আপনি গত আম, ইয়ের মধ্যে লোন নিয়েছেন, গত 1 বছরে আপনি 9 মাসে আপনি লোন করেছেন। তো এখন উপায় তো নাই, কারণ আপনার রেভিনিউ সোর্স ভেঙে দিয়ে গেছে ইউনূস, রাজস্ব খাতকে ঢেলে সাজানোর নাম করে পুরো এনবিআর কে ধ্বংস করে দিয়ে গেছে, যা কিছু টাকা কালেকশন হতো সেটাকেও ধ্বংস করে দিয়ে গেছে। এখন বাংলাদেশ হয়ে গেছে এলিট গ্রুপের জন্য ট্যাক্স হ্যাভেন কান্ট্রি। এখানে আপনি মোটামুটি, এখন আপনি খেয়াল করেছেন কিনা জানি না, এটা আপনার দর্শকদের জন্য বলছি, গত 2-3 সপ্তাহ ধরে আপনি সমানে খেয়াল করবেন যে বাংলাদেশের ব্যাংকগুলো আবাসন খাতে লোনের জন্য দৃষ্টি আকর্ষণ করতেছে, মার্কেটিং করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, দেখবেন সমানে সবগুলো ব্যাংক। কেন করতেছে? দেশের এই খারাপ অবস্থায় কে আবাসন খাতে ইনভেস্ট করবে, কে অ্যাপার্টমেন্ট কিনবে? হিউজ পরিমাণে ডিপোজিট জমা হয়েছে ব্যাংকগুলোতে। এই ডিপোজিট আসছে কোত্থেকে? আপনার কৃষকের কাছে সার নাই, বীজ নাই, আপনার হামের টিকা কেনার জন্য পয়সা নাই, সামান্য 100-150 কোটি টাকার পয়সা নাই আপনার হামের টিকা কেনার জন্য, আর আপনি চ্যালেঞ্জ দিয়ে বসতেছেন যে আপনি আরেকটা পদ্মা সেতু করবেন, আরেকটা এই আজকে দেখলাম নতুন প্ল্যান করছে মাতার বাড়ি থেকে পঞ্চগড় পর্যন্ত, তেতুলিয়া পর্যন্ত ইকোনমিক জোন করার। তো এটাও কি ওনারা কি ভুলে গেছে যে এটা অনেক পুরানো প্ল্যান? এটা তো অর্ধেক করে রেখে গেছেন শেখ হাসিনা অলরেডি। এটা অনেক পুরানো প্ল্যান। এটা তো ওই যে রংপুর থেকে ঢাকা পর্যন্ত যে 6 লেনের যে ইয়ে হয়েছে সেটার অংশ এটা। সো দিস হ্যাজ বিন অলরেডি প্ল্যান লং টাইম এগো। এগুলো আমরা অনেক আগে বলেছিলাম যে এনারা যদি কোনো ধ্বংসাত্মক কাজ না করে শুধু শেখ হাসিনার শেষের দিকের কাজগুলো ওনারা জাস্ট কন্টিনিউ করে, ওনারা 10 বছর মার্কেটিং করে যেতে পারবে। এত পরিমাণ কাজ শেখ হাসিনা 85-90% শেষ করে গেছে। কিন্তু এটাও তো তারা করতেছে না। তারা ফ্যামিলি কার্ডের জন্য খরচ রেখেছে 1,34,000 কোটি টাকা, যেটা বর্তমান বাজার মূল্যে প্রায় $11 বিলিয়ন। এবং বাংলাদেশের হিসাব করলে আরো 10-20% খরচ পরে বাড়াবে তারা। অথচ এই কার্ডটাই আপনি আপনাদের বুয়েট, রুয়েট, কুয়েটকে দেন $1 বিলিয়ন করে দিবে। এটা নাকি ধরুন কতটা সত্য আমি জানি, ডেইলি স্টারের রিপোর্ট আমি কোট করছি, সরকারের সঙ্গে আইএমএফ এর যে এখন দ্বন্দ্বটা চলছে, বিশেষ করে লোন ছাড় দেওয়ার ব্যাপারে, ঋণ ছাড় দেওয়ার ব্যাপারে, এবং তার কেন্দ্রে আছে এই ফ্যামিলি কার্ড বা এই কার্ড ইস্যু। কারণ সরকার বলছে, আইএমএফ বলছে যে পুরনো সরকারের যে ইয়ে ছিল, সিএসআর ছিল, অথবা যে সামাজিক খাতে যে প্রকল্পগুলো ছিল সেগুলোই চালাতে, নতুন কোনো প্রকল্প না নিতে। না, সেটা তো খারাপ কিছু না। আমি পুরনো সরকারের সবগুলো তো চালাইতে পারবে না। 24টা খাতে শেখ হাসিনা সামাজিক উন্নয়ন কার্যক্রম চালাইছেন, সেগুলোর তো প্রায় 80% বন্ধ করে দিয়ে গেছে ইউনূস। এখন আপনি ফ্যামিলি কার্ড দিয়ে তো যেটা আপনি দেখতে পাচ্ছেন, হয়তো ফ্যামিলি কার্ডের ভিতরে যে পরিমাণ নজিরবিহীন দুর্নীতি হয়েছে, নিজেদের লোকজনকে ডেকে ডেকে তারা ফ্যামিলি কার্ড দিয়েছে। ইভেন অনেক বড় লোক ফ্যামিলি কার্ড নিয়ে বসে আছে। ফ্যামিলি কার্ডের ইনিশিয়ালি তো অবজেক্টিভ ছিল প্রথমে মার্জিনালি যারা পুয়ার আছে তারা পাবে, তারপরে অন্য গ্রুপ পাবে, তারপরে এটা তো ইনিশিয়ালি একটা প্ল্যান ছিল সামাজিক অবকাঠামো উন্নয়নের যেই খাতগুলো ছিল সেটাকে এনার্জাইজ করার জন্য করা। কিন্তু সেটা না করে এখন ফ্যামিলি কার্ড হয়ে যাচ্ছে, এত এত কার্ডের ব্যবসা হয়ে যাচ্ছে। এগুলো সবগুলো ইভেনচুয়ালি এক্সক্লুশন পলিসির দিকে যাবে। নিজের পছন্দ মতো লোকজনকে দিবে, দিয়ে সেখানে আরো বড় রকমের করাপশন করে বসে থাকবে। আপনি এত টাকা পেয়ে ফ্যামিলি কার্ড করার এখন দরকার কি? আমাদের এই মুহূর্তে তো এটা ইজ নট অ্যান আর্জেন্ট ম্যাটার। আমাদের এখন আর্জেন্ট ম্যাটার হচ্ছে আমাদের প্রোডাকশন ফেরত আনতে হবে, ইন্টারনালি আমাদের রেভিনিউ জেনারেট করার ব্যবস্থা করতে হবে, এবং এই যে ট্যাক্স ভিত্তিক যেই সমাজ ব্যবস্থা এটা থেকে সরে আসতে হবে। এটা দিয়ে এই টিপিক্যাল ট্যাক্স ভিত্তিক রেভিনিউ কালেকশন দিয়ে পারবে না।
আমরা ডিটেলসে এখন বলবো না তাদেরকে, এটা আমাদের স্ট্র্যাটেজি, যদি কোনোদিন আমাদের সরকার আসে তখন আমরা করব এগুলা। ওদের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা ওরা কোনোদিন এই ইকোনমি দাঁড় করাইতে পারবে না, এবং সেই ধরনের অবজেক্টিভও তাদের নাই। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলুন ডক্টর রশিদ, সেটা হচ্ছে এই যে হঠাৎ করে আহ, বাংলাদেশে তেল নাই, তেল নাই, তেল নাই, সরকার বলছে তেল আছে, তেল আছে, সংসদে বলছে তেল আছে, কিন্তু লম্বা লাইন, লম্বা লাইন। হঠাৎ করে আবার সেই লাইন তো নাই, এবং মানে তেল পাওয়া শুরু করলো, কিন্তু কোনো জাহাজ আসে নাই, কোনো কিছু আসে নাই। এই পুরো ব্যাপারটা কি আসলে? আমি একটা ছোট্ট রিপোর্ট করেছিলাম যে আসলে নির্বাচনের খরচটা তুলে নেওয়ার জন্য তেল মজুত করেছিল, এবং সেই তেল এখন আবার ছাড়া হচ্ছে। আপনি বলুন এবার। এটা অনেক পুরানো এক্সাম্পল। আপনি ইউনুসের সময় দেখেন, আমাদের আলু ছিল, আমরা ইন্ডিয়া থেকে আলু কিনেছি। আমাদের পেঁয়াজ ছিল, আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনেছি। আমাদের চাল ছিল, আমরা ইন্ডিয়া থেকে চাল কিনে এনেছি। কৃষকের চাল কিনি নাই আমরা। আমরা কৃষকের আলু কিনি নাই সরকারি পর্যায়ে, নষ্ট হয়ে গেছে, এগুলো রাস্তায় ফেলে রেখে কৃষক চলে গেছে। এটা প্ল্যান ওয়াইজ করা হয়েছিল কৃষিটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমরা কনজিউমাররা খুব খুশি হয়ে গিয়েছিলাম যে 2 টাকার পটল খাচ্ছি, 20 টাকার পটল খাচ্ছি। যে পটলের তখনই দাম, সিজনাল দাম ছিল ধরেন 60 থেকে 70 টাকা, সেই পটল খেয়েছি আমরা 20 টাকায়, আমরা খুশি, ইনফ্লেশন রেট কমে গেছে। কিন্তু আমরা বুঝতে পারি নাই যে লং টার্মে এটা বাংলাদেশের কৃষিকে ধ্বংস করে দিচ্ছে। তখন ইউনুস এবং এখন বর্তমানে তারেক সাহেব এই কৃষিকে ধ্বংস করে যে সিগন্যাল তারা দিচ্ছে বাইরের দেশগুলোকে, যে আমরা কৃষিতে যে ভর্তুকির ব্যবস্থা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি, কিন্তু সেটা দিয়ে আমাদের কৃষি প্রায় 40% এমপ্লয়মেন্ট, সেটা এখন বিপদে পড়তে যাচ্ছে। আর তেলের ব্যাপারটা হচ্ছে একই, তেলে আমাদের সাপ্লাই ছিল, আমাদের ইন্টারনাল যে তেলের সাপ্লাই ছিল সেগুলো আপনি নিশ্চয়ই খবরে দেখেছেন, বিভিন্ন ডিপোতে উপচে পড়ছিল তেল, কিন্তু তারপরে বাজারে আসে নাই। স্বাভাবিকভাবে ইদার এটা বাইরে কোথাও পাচার হয়েছে কম দামে, অথবা এখান থেকে কেউ ফাইন্যান্সিং এর টাকা উঠায় নিছে, বা ভালো পরিমাণ টাকা এখান থেকে সরিয়ে নিচ্ছে। এখানে ওই ভর্তুকির ব্যাপারটাও থাকতে পারে। তেল তো আমরা কিছুটা হলেও সাবসিডাইজ করেছি এনার্জি বিভিন্ন সেক্টরে, তো সেইটার থেকে একটা মার্কেট ড্রিভেন ফোর্সকে সামনে আনার জন্য বেসিক্যালি দামটা বাড়ানো হয়েছে। কিন্তু এই দাম বাড়িয়ে যে আপনি পাচার ঠেকাইতে পারবেন, কোনোভাবেই না। পাচার যে হচ্ছে না তার কি নিশ্চয়তা আছে? কারণ মার্কেটে ওই ধরনের কোনো পাচার বন্ধের কোনো মনিটরিং নেই। আর আপনি ফ্যামিলি কার্ড করেছেন, ফার্মার্স কার্ড করেছেন, এগুলো না করে আপনার প্রথম দরকার ছিল একটা এনার্জি সাপ্লাইয়ের কার্ড করা, যেটা নেপালে করেছিল, আপনি শ্রীলঙ্কাতে দেখেছেন তারা করেছে, খুব সুন্দরভাবে তারা এনার্জি ম্যানেজ করেছে শর্টেজ থাকা সত্ত্বেও। আমাদের শর্টেজ ছিল না, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো চিন্তা করে নাই। যেখানে কার্ডের দরকার ছিল সেটা না করে উল্টা জায়গায় কার্ড করতে গেছে, তো যার কারণে আপনার অনেক বেশি কার্ড হয়ে যাচ্ছে। অনেকে বলছেন এখন যে মানে কার্ড নিয়ে একটা হাসাহাসি শুরু হয়ে গেছে মানুষের ভেতরে, এবং মানুষ বলছে যে আমাকে একটা মানে কার্ড রাখার জন্য একটা একটা বস্তাও দেন, যাতে বা ব্যাগও দেন যাতে আমি কার্ড রাখতে পারি। এই কার্ড ফান্ডাটা আসলে মানে কোথায় গিয়ে দাঁড়াবে? এগুলো সব ফালাই দিবে পরে, কিছুদিন পরে দেখবেন এগুলো একটার পর একটা আসতে থাকবে। এই কয়দিন পরে বলবে যে ফ্যামিলি কার্ড শেষ, এখন আমরা সিটিজেন কার্ড বানাবো। বুঝতে পারছেন? এরপরে কয়দিন পরে বলবে সব কার্ড ফেলে দিলাম, এখন সব একসাথে করে একটা ন্যাশনাল আইডি কার্ড বানাবো আবার। এটা এইভাবে চলতে থাকবে, কারণ এটার ভিতর মধ্যে পয়সা আছে। এটা দিয়ে তারা ওই 26% জেনজিকে ধরে রাখার চেষ্টা করতেছে। তো যারা তাদেরকে রাস্তায় নেমে মানুষ মেরে ক্ষমতায় এনেছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করা, এবং বাইরে যতবার তারা কার্ড করবে ততবার তারা বুঝাবে আমরা ফিনটেকে অনেক এগিয়ে গেছি, ইনোভেশন করতেছি আমরা। আর কার্ডগুলো তো সরকার, এত বড় প্রজেক্ট যেহেতু $11 বিলিয়ন প্রজেক্ট, এটা নিশ্চয়ই লোকাল কাউকে দিয়ে করাবে না, বিদেশি লোকজন আসবে এখানে করার জন্য। সার্ভার মেনটেনেন্স করা, ডাটা প্রাইভেসি, এগুলো বাইরের লোকজন এসে করবে। তো সেখানে বাইরের লোকজনের স্বার্থ নিশ্চয় আছে। আমি শুনেছি ইউকে কোম্পানিগুলো তারেক রহমান সাহেবের থ্রুতে ইনডাইরেক্টলি অনেক লবিং করতেছে এই ব্যাপারগুলোর জন্য আর কি। ডাটা প্রাইভেসি থেকে শুরু করে এই জিনিসগুলো মেনটেন করবে, পয়সার বিনিময়ে ভালো ভালো প্রজেক্টগুলো তারা পাবে, পয়সা নিয়ে যাবে বাইরে, বাস। এই হচ্ছে তাদের ধান্দা আর কি। আপনি তাহলে ধরুন এই যে ইরাক মানে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর এই ভয়াবহ অবস্থা, এখনো পর্যন্ত তেল পরিবহনের শুরু হাঁটা হয়নি। সব মিলিয়ে আপনি কি দেখছেন? আমাদের নিকট ভবিষ্যৎ কি দেখছেন, মানে তারপরের ভবিষ্যৎ কি দেখছেন? আমি মনে করি যে ইনফ্লেশন রেট ইজ নিয়ার অ্যাবাউট 10% এখন। সো ইন্টারেস্ট রেট আরো বাড়বে। সো ব্যাংকিং খাতে আরো একটা বড় ধরনের ঝামেলা হবে। ফান্ডিং খাতে তারা চেষ্টা করতেছে স্টক মার্কেটে অনেকগুলো কোম্পানিকে আনার জন্য। যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই লোকটা
বাইরে কাজ করা লোক, তারেক রহমান সাহেব তাকে এনেছেন দায়িত্ব দেওয়ার জন্য আর কি। তো কিন্তু আমার আমার একই সাথে ভয়ও হচ্ছে যে 2/3 ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার সুযোগ আছে, যথেষ্ট পরিমাণের সম্ভাবনা আছে। 2/3 ব্যাংক, 12টা ব্যাংক ভালো করতেছে, 10 থেকে 12টা ব্যাংক ভালো করতেছে, এবং এদেরকে ইন্টেনশনালি ভালো করানো হয়েছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের লোকজন ইন্টেনশনালি এদেরকে ভালো করাইছে। সরকারের সাথে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে এদেরকে, ইউনূস গভর্নমেন্টের সময় এবং তারেক রহমান সরকারের সময় এরাই বেশিরভাগ লোনগুলো দিয়েছে সরকারকে। যার কারণে এখন ব্যাংকগুলো দেখবেন যে 20-30% করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। এই টাকাটা আসছে বেসিক্যালি এই এক্সটার্নাল বন্ডে ইনভেস্ট করে ব্যাংক সরকারকে লোন দিয়ে। এখন সরকার যদি কোনো কারণে দেউলিয়া হয়, এই পুরো ব্যাংকিং সেক্টর পুরোটা যাবে, তাতে ওনাদের কিছু আসবে যাবে বলে মনে হয় না। প্রোডাকশন নাই, প্রোডাকশনের অবস্থা খুবই খারাপ। সো প্রোডাকশনের সাথে জড়িত আপনি বারবার সরকারের দেউলিয়াত্বের কথা বলছেন। এটা আরো কয়েকটা জায়গা থেকে মানে আমাকেও বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে দেউলিয়াত্বের পথে, অর্থনৈতিকভাবে দেউলিয়াত্বের পথে। আমরা তো আসলে একটা মানে দেউলিয়াত্ব তো এমনি এমনি একদিনে বোঝা যায় না, এটা তো আসলে একটা প্রসেস বা একটা লক্ষণ দেখা যায়। আপনি লক্ষণগুলো কি দেখছেন? না, আপনি ইভেন লোনের দিকে তাকান, আমাদের যে পরিমাণ রিজার্ভ আছে তার এগেনস্টে আমার যে ইন্টারন্যাশনাল লোন আছে দ্যাটস ভেরি হাই। আমাকে বছরে $5 বিলিয়ন করে লোন শোধ দিতে হবে, এবং শেখ হাসিনা যে লোন নিয়েছিলেন উনি সেটা কাজে লাগাইছেন, কিন্তু এরা যে লোনগুলো নিয়ে গেছে এটা কোনো কাজে লাগায় নাই। আপনি কি দেখেছেন যে নতুন করে $1.6 বিলিয়ন ডলারের যে একটা এটাকে যেন কি লোন বলে, মানে সেটা নেওয়া হলো? জি, নতুন লোনের জন্য তারা নেওয়া হয় নাই, সেটা সরকার থেকে পাশ করানো হয়েছে। জি জি। সরকারের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে এই লোনের জন্য তারা অ্যাপ্রোচ করেছে বিভিন্ন গোষ্ঠীকে, যেমন ধরেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে দাতা সংস্থা যারা আর কি, তাদেরকে। খুব উচ্চ সুদের লোন। এগুলো হচ্ছে মার্ক টু মার্ক বেসিসে। এখন বাংলাদেশ যেহেতু রিস্কি হয়ে গেছে, বাংলাদেশকে কেউ আর আগে কনসেশন রেটে লোন দিবে না। যেমন আগে ফিক্সড রেটে লোন দিত, খুব কম রেটে লোন দিত, সেটা এখন আর কেউ দিবে না, যেহেতু বাংলাদেশ এখন ফিনান্সিয়ালি রিস্কি। তো এই অবস্থায় যারা লোন দিচ্ছে তারা সবাই মার্কেটের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছে, এই জন্য লোনের রেট হয়ে যাচ্ছে 4 থেকে 5 গুণ বেশি। কিন্তু সরকারের যেহেতু এখন আর কোনো উপায় নাই, IMF যেহেতু কোনো টাকা পয়সা দিচ্ছে না, সেহেতু সরকারের ওই দাতা সংস্থাগুলোর কাছে অ্যাপ্রোচ করা ছাড়া কোনো উপায় নেই। তো এতদিন পর্যন্ত শুধু IMF রেস্ট্রিকশন দিছে আপনাকে, এখন এরাও রেস্ট্রিকশন দিবে। তো এই দাতা সংস্থাগুলো যখন রেস্ট্রিকশন দেয়, এরা কোম্পানির মতো কাজ করে, এরাও আপনার বিভিন্ন সাইডে ধরে টান দিবে। কেউ IMF এর থ্রুতে একটা বড় দেশ আপনার এগ্রিকালচার খেয়ে দিয়েছে, আপনার বোয়িং বিমান কিনতে হচ্ছে এখন, আর ADB থেকে শুরু করে বাকিগুলো এবার অন্য কিছু চাইবে। কেউ বলবে আমাকে মাথার বাড়ি দিয়ে দাও, কেউ বলবে হিল ট্র্যাক্স দিয়ে দাও, কেউ বলবে সিলেটকে স্বাধীন করে দাও। সবার এক একটা ধান্দা থাকে। তো যেহেতু তুমি ফিনান্সিয়ালি কেপেবল না, তুমি এখন কিছুই প্রডিউস করতে পারবে না, সো তুমি আমাকে এমন কোনো কিছু দাও যেটাতে আমি তোমাকে আই এম স্যাটিসফাইড উইথ। So it's a government মানে with tremendous blackmailing situation. গভর্নমেন্ট না নিজেই ব্ল্যাকমেইল হওয়ার জন্য আসছে। এখন আপনি এমন একজনকে প্রাইম মিনিস্টার হিসেবে নিয়ে আসছেন যে বেসিক্যালি হি ওয়াজ এ ক্রিমিনাল, হি ওয়াজ এ কনভিক্টেড ক্রিমিনাল। আপনি যদি একজন ক্রিমিনালকে নিয়ে আসেন, সে তার তো ওই মরাল গ্রাউন্ডও নাই, তার ফিনান্সিয়াল গ্রাউন্ডও নাই, কিছুই নেই, আর কেয়ারও নাই তার। রাইট, সে আসছে, তাকে নিয়ে আসা হয়েছে। সে নিজেই বলেছে যে আমি বাংলাদেশে যেতে হলে অন্য অনেকের পারমিশন দরকার, আমার অন্য অনেকের উপর নির্ভর করছে। সো তাকে নিয়ে আসাই হয়েছে এই জন্য যে যা বলবো তা লিখে দিবে। কিন্তু এই যে মুচলেকা দিয়ে ক্ষমতায় বসা, এবং এর ফলে আপনি যে কথা, আপনার কথা থেকে ধরে বলছি, মুচলেকার ফলে যে বাংলাদেশের শুধুমাত্র অর্থনীতি তাই নয়, একটা রাজনৈতিক মানে অবস্থাও তো এখনো পর্যন্ত গত 2 মাসে যে মানে লক্ষণ আমরা দেখছি, খুব স্থিতিশীলতার দিকে যাচ্ছে বলে তো মনে হয় না। না, স্থিতিশীলতা গেলে তো সবগুলো ফেল করবে, প্ল্যান ফেল করবে। স্থিতিশীলতার দিকে যেন না যায় সেজন্যই তো জুলাই করানো হয়েছে। আমরা তো স্থিতিশীল দেশ ছিলাম, আমাদেরকে অস্থিতিশীল করার জন্যই তো জুলাই ঘটানো হয়েছে। তো আমার আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে এই যে এত এত বুদ্ধিমান ব্যক্তি এখন আস্তে আস্তে সরে আসছে, বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, তো তারা কি বুঝতে পারেন না ইট ওয়াজ এ রেজিম চেঞ্জ? রেজিম চেঞ্জ করতে গেলে তো লাশ ফালানো লাগে, সব জায়গায় পড়েছে।
তো এই সহজ জিনিসটা কি আমাদের বুদ্ধিমান সাংবাদিকরা বুঝতে পারে নাই, নাকি তারা এত পরিমাণ ডলার খেয়েছে বা তাদেরকে এত পরিমাণ দেওয়া হয়েছে যে তারা অন্ধ হয়েছিল? যাকে নিয়ে ইকোনমিক্সের দিকে আসি, সেটা হচ্ছে যে দেশের ফান্ডামেন্টাল যতগুলো ইন্ডিকেটর আছে কোনোটা পজিটিভের ধারে কাছেও নাই, ইকুইলিব্রিয়ামেও নাই। সো দারিদ্র্যের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্রায় 10 কোটি মানুষ, আমার হিসাবে 10 কোটি মানুষ দারিদ্র সীমার মধ্যে আছে বর্তমানে। তো এটা অন্যান্যদের হিসাব মতে 6-7 কোটি, 7 কোটির মতো হবে। ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস এর হিসাব মতে এটা 7 কোটির কাছাকাছি, আমার হিসাব মতে এটা 10 কোটির কাছাকাছি। তো আম, এটা যদি আর কোন রকমে যদি জিডিপি আর 10%-এর মতো কমে, এটা আরো 2-3 কোটি বেড়ে যাবে। তো তখন দেখবেন আসল খেলা আর কি, মানুষ রাস্তায় রাস্তায় খাবার খুঁজছে সব জায়গায়। তো আপনি আপনি যে কথাটি বলছেন সেটা আসলে খাদ্য নিরাপত্তার সাথে সম্পর্কিত এবং এক বড় ধরনের দুর্ভিক্ষের কথাও বলছে। 74-এর কথা আমরা জানি যে 74-এ ঘটানো হয়েছিল এবং এটা এটা একটা বৈশ্বিক শক্তি খুব স্পষ্টভাবে মানে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আমরা দেখতে পাচ্ছি সেই বৈশ্বিক এই শক্তিটার বৈশ্বিক সাথে শক্তি, একই সেই শক্তি। সেই বৈশ্বিক শক্তিটার সাথে একটা চুক্তি হয়েছে। হুম। একটা চুক্তি হয়েছে। চুক্তি নিয়ে মানে এখন অনেকে অনেক কথা বলছেন, দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষও বলছেন এই চুক্তি মানে ইরান সংকটের চাইতেও ভয়াবহ সংকট তৈরি করবে বাংলাদেশের জন্য। আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে এই মুহূর্তে বাংলাদেশে ওই দেশটির মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর আছেন তিনি সব জায়গায় আছেন, তিনি প্রতিদিন কোনো না কোনো মন্ত্রীর সাথে দেখা করছেন, কোনো না কোনো পলিসি মেকারের সাথে দেখা করছেন, কোথাও না কোথাও তিনি আছেন এবং ভেরি ভিজিবল এবং বাংলাদেশের প্রত্যেকটি বিষয় নিয়ে কথা বলছেন। উনি কি ঠেকাতে পারবেন যদি একটা মানে দুর্ভিক্ষ হয়? এই চুক্তি কি আমাদের বাঁচাতে পারবে, নাকি চুক্তি আরো মানে ইয়ে করবে, ইগনাইট করবে? না, চুক্তি মোতাবেক আপনি আমেরিকার কাছ থেকে কিছু জিনিসপত্র কিনতে বাধ্য হবেন এবং বাধ্য থাকবেন, এবং আপনার কিছু সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে, যে সাবসিডি থেকে শুরু করে কিছু জিনিসপত্র বন্ধ করে দিতে হবে। মোটা দাগে আমেরিকার পণ্য, প্রায় 7,000 পণ্যের জন্য কোনো ধরনের কম্পিটিশন তৈরি করা যাবে না। ঠিক আছে? তো এর এর সোজা হিসাব হচ্ছে এই ধরনের বিভিন্ন নাম কাওয়াস্তে শর্ত তারা আফগানিস্তানেও দিয়েছে, তারা ইউক্রেনেও দিয়েছে, তারা মিডল ইস্টেও দিয়েছে, তারা এখন ভেনেজুয়েলাতে সেগুলো অ্যাপ্লাই করতেছে। এটাই নিয়ম। আপনি তো নিজের এই আজকের এই পজিশনটা আমরা নিজেরাই তৈরি করেছি জুলাই আগস্টের মাধ্যমে। তো নিজেরা যেহেতু তৈরি করেছি, উই মাস্ট বি রেডি ফর ইট। তো আমাদের নিজস্ব যেই মার্কেট ছিল, মার্কেট কিছু, সেটা সামনে আর থাকবে না। আমরা এগ্রিমেন্টে সাইন করেই এসেছি, এবং ইউনূস সাহেব যে জামাতের লোকজনকে, বিএনপির লোকজনকে, মির্জা ফখরুলকে এবং শফিক সাহেবকে নিয়ে যে আমেরিকা গিয়েছিল, সেখানেই এগ্রিমেন্ট হয়ে গেছে, সেখানে ওনারা সাইন করে রেখে আসছে। তো এটা অনেক আগের ঘটনা, এটা আস্তে আস্তে নির্বাচনের আগে ফ্ল্যাশ করা হয়েছে যেন তখন মানুষের হাতে আর কোনো অপশন না থাকে, কারণ মানুষ তখন ডেসপারেটলি ইলেকশন খুঁজতেছিল, এবং মানুষ তখন এত ডেসপারেট হয়ে গেছিল ইলেকশনের জন্য যে তারা আর ইউনূসকে টলারেট করতে পারতেছিল না। তো এটা যারা সাইকোলজি নিয়ে কাজ করে তারা খুব ভালো করেই জানে যে এই সিচুয়েশনটা তৈরি করতে হয়তো ইচ্ছা করেই করেছে। ইউনূসকে এখনো ইউনূসই দেশ চালাচ্ছে, এটা হয়তো আপনি বুঝতে পারবেন, ইনডাইরেক্টলি সেই দেশ চালাচ্ছে, তার লোকজনই দেশ চালাচ্ছে। সো ইউনূসকে এই খারাপ অবস্থায় নিয়ে যাওয়া, তার ক্রেডিবিলিটি, সে একজন নোবেল লরিয়েট, তার ক্রেডিবিলিটির সাথে যায় না। এই সিচুয়েশনটা তৈরি করানোই হয়েছে এই জন্য যে এই এগ্রিমেন্টে যেন কোনো না করতে না পারে। ইভেন আমি এরকমও আপনাকে বলে রাখছি, হয়তো হতে পারে এই এগ্রিমেন্টটা হয়তো শেষ না। আমার কাছে মনে হচ্ছে ইটস এ বেইট। বেচা হইলে হইলো, বেচা না হইলে না হইলো। আমি আমেরিকাকে দোষ দিই না, কারণ তারা বিজনেসম্যান, তারা সুযোগ খুঁজেছে, সুযোগ পেয়েছে, আমরা সুযোগ করে দিয়েছি, সেটা আমাদের ব্যাপার। জিনিসটা এরকমও হতে পারে যে আপনাকে বলবে যে ঠিক আছে, তোমার এই এগ্রিমেন্ট আমি ক্যান্সেল করলাম, আমাকে ওইখানে ঘাঁটি দিয়ে দাও আর এইখানে আইল্যান্ড দিয়ে দাও, এরকমও হতে পারে। তো এটা আরেকটা বেইট হতে পারে। আপনি একটি সুন্দর মানে নতুন কথা বলেছেন যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শফিক সাহেবকে নিয়ে যাওয়া
জাতিসংঘে যখন নিয়ে গিয়েছিলেন, এবং তখন আমেরিকান নীতি নির্ধারকদের সঙ্গে যেসব বৈঠক হয়েছে সবখানে তারা উপস্থিত ছিল, এবং তখনই এই আলোচনাটা হয়েছে। আমি আরেকটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই, কারণ এটা নিয়ে আসলে কেউ কথা বলেনি। না, ওই সময় বেসিক্যালি সিগনেচার, ওই সময় মোস্ট প্রবলি একটা অ্যাসিউরেন্স চাওয়া হয়েছিল যে যদি পলিটিক্যাল কোনো পরিবর্তন হয় তাহলে এনডি এর যেন কোনো প্রভাব কোনোভাবে যেন এটাকে রাজনৈতিকভাবে আর কি, রাজনৈতিক সরকারের ক্যাবিনেটের মাধ্যমে বা কোনো ধরনের সিদ্ধান্তের মাধ্যমে যেন এটাকে ক্যান্সেল করা না হয়, এই ধরনের অ্যাসুরেন্স চাওয়া হয়েছিল। তো এই অ্যাসুরেন্স দেওয়া মানে হচ্ছে দেশটাকে বিক্রি করে দেওয়া, সেটা বিক্রি করেই ওনারা ক্ষমতায় এসেছেন। ওই অ্যাসুরেন্স দেওয়া পর্যন্ত তারেক সাহেব দেশে আসতে পারে নাই। ওই অ্যাসুরেন্স দেওয়ার পরে তারেক সাহেব দেশে এখনো তো সরি আমি আপনাকে থামালাম মামুনুর রশিদ। এখনো তো তারেক রহমান যে এই যে ধরুন উঙ্গা আসছে সেপ্টেম্বরে, উঙ্গায় যেতে পারবেন কিনা বা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। না, এখন হয়তো খুলে দিবে, খুলে না দিলেও অল্টারনেটিভ, ওনার ওয়াইফকে তো ওনারা আমেরিকাতে নিয়েছে, সেখানে কথাবার্তা বলে আসছে, নিশ্চয়ই কোনো একটা জিনিস হচ্ছে ভিতরে ভিতরে, বা হোক বা না হোক তাতে বাংলাদেশের ফেইটের কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ অলরেডি সিলড ইটস ফেইট, তারা এই সিল যা করার করে দিয়েছে। ইভেন যত দিন যাচ্ছে, এটা মানে আমরা যারা ডাটা নিয়ে কাজ করি তাদের হিসাবে বলছি আর কি, যত দিন যাচ্ছে বাংলাদেশের হাত থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের লোকেশন ছুটে যাবে। বাংলাদেশকে দেখবেন যে আস্তে একের পর এক বিভিন্ন সমস্যায় ফেলবে তারা। আজকে কেউ সিলেট নিয়ে টান দিবে, কালকে দেখবেন রামু নিয়ে টান দিবে, পরশুদিন দেখবেন মাতারবাড়ি নিয়ে টান দিবে। এই জাস্ট বিভিন্ন ধরনের প্রেসারে রাখবে, রেখে বিভিন্ন জিনিস আদায় করে নিবে। তো যেহেতু একবার বিপদে পড়েছেন, সেহেতু এখন আপনাকে ইদার জনগণকে সামনে নিয়ে আগে আসতে হবে, অথবা আপনি আইসোলেটেড থাকলে, যেহেতু আইসোলেটেড রাখা হচ্ছে, আওয়ামী লীগকে আইসোলেট করা হয়েছে, আওয়ামী লীগকে আইসোলেট করা মানেই হচ্ছে যে কোনো একটা শক্তি এদেরকে রাখতে চাচ্ছে ফর বেনিফিটস। তার মানে আপনি বলতে চাইছেন যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ রাখা বা দূরে রাখা, আইসোলেটেড রাখার পথে মানে বিদেশি শক্তিগুলো এখনো সক্রিয়। ডেফিনেটলি এটা ইকোনমিক বেনিফিট অনেক বেশি, কারণ আওয়ামী লীগ হচ্ছে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, ওরা উগ্রপন্থী ন্যাশনালিস্ট বলা যেতে পারে, এক্সট্রিমলি ন্যাশনালিস্ট। তো ওরা তো এত সহজে দেশ বিক্রি করে দিবে না। হয়তো এই অবস্থায় হয়তো আওয়ামী লীগের পক্ষেও পুরোপুরি সভারেন্টি রাখা সম্ভব হবে না, হয়তো কোথাও স্যাক্রিফাইস করতে হবে, নাইলে স্যাংশন দিবে, এই করবে, দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো কিন্তু এটা মোটা দাগে এইভাবে সাইন করে দিয়ে আসে, এটা তো আওয়ামী লীগ করবে না, সেটা জেনে শুনেই তারা জুলাই করেছে, রাইট? অর্থনীতি এবং রাজনীতি খুব সম্পর্কিত। অর্থনীতি এরকম দুরবস্থার ভিতর দিয়ে চলতে থাকলে একটা রাজনৈতিক পরিবর্তন আসতে বাধ্য বা আসেও। আপনি কোনো মানে নিকট ভবিষ্যতে কোন রকমের রাজনৈতিক ঘাত প্রতিঘাত দেখছেন? ওই মারামারি হবে আর কি, যদি সামনে মারামারি হবে বা মানুষ রাস্তায় নেমে আসবে। কিন্তু আমি মোটা দাগে অনেস্টলি আমার কাছে মনে হচ্ছে যত সময় যাচ্ছে বাংলাদেশের জন্য সিচুয়েশনটা খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আমি একটু কমপ্লেক্সিটিটা সম্বন্ধে বিস্তারিত একটু যদি বলেন। যেমন ধরেন আমার কাছে মনে হচ্ছে যে এই যেই হারে লোন নিচ্ছে এবং বাজেট ডেফিসিট দেখা দিচ্ছে, সেই হারে এটার থেকে বেরোনো যাবে না। ইউ উইল নিড অ্যানাদার 25 ইয়ার সাইকেল এখান থেকে বের হইতে, এবং এই সময়টা এনাফ ফর ফরেন পাওয়ার অনেক কিছু ইমব্যালেন্স করে দেওয়ার জন্য, এই সময়টা এনাফ। কিন্তু মামুনুর রশিদ, এত বড় একটি মানে জনসংখ্যা ভারে নুব্জ রাষ্ট্র, দারিদ্র যেখানে প্রবল, যেখানে মানে আভ্যন্তরীণ সম্পদের কোনো প্রোডাক্টিভিটি কিছু নেই, এত এই নেশনটাকে এরকম আনরেস্ট করে আসলে কোন পক্ষের লাভ হলো, কি লাভ হলো? আপনি এই ভূরাজনৈতিক এই ব্যাখ্যাটা আমি আসলে অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করছি। আমি রাজনীতিবিদ না, তবে ইকোনমিক আনসার্টেনটি যদি দেখেন, আপনি যদি চান যে কোনো জায়গায় ফিনান্সিয়াল আনসার্টেনটি তৈরি করতে চান বা ইকোনমিক আনসার্টেনটি তৈরি করতে চান, তার জন্য যা যা বৈশিষ্ট্য দরকার বাংলাদেশে সবগুলো আছে। নাম্বার 1 হচ্ছে হিউজ পলিটিক্স, মানে ডিভিসিভ পলিটিক্স যেটাকে বলি। সেকেন্ড হচ্ছে আমাদের পপুলেশন অনেক বেশি, ডেন্সিটি অনেক বেশি যেটাকে বলে। রিসোর্সেস এর প্রপার ইউটিলাইজেশন নাই, রিসোর্স কি আছে সেটাও জানি না আমরা প্রপারলি।
তারপরে স্ট্যাবিলিটি যে কয়দিন ছিল সেটাকে প্রোপাগান্ডা দিয়ে পুরো ধ্বংস করে দেয়া হয়েছে। তো এই একটা দেশকে আনসার্টেন করার জন্য যা যা দরকার সব ক্যারেক্টার বাংলাদেশে বিদ্যমান আছে, এবং এটা জেনে শুনেই তারা বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। মানে এইটার পেছনের কারণটা কি? মানে ধরুন কেন এই আনসার্টেনিটি করলো, কেন? এখানে নিশ্চয়ই তাদের এশিয়াকে ঘিরে অনেক বড় ইকোনমিক প্ল্যান আছে ডেফিনেটলি, নাইলে তারা বাংলাদেশকে এভাবে আনসার্টেন করবে কেন? মিয়ানমারকে পারতেছে না, যেহেতু চায়না ইজ ভেরি ক্লোজ টু ইট, এবং রিসেন্টলি চায়না কিছু অ্যাকশন নিয়ে মিয়ানমারে কিছু পরিবর্তন করেছে সরকারি ওই নির্বাচনের ব্যাপারে। তো সেটা বাংলাদেশে হয়তো খুব ইজিলি তারা কন্ট্রোলে নিতে পেরেছে। বাংলাদেশের মানুষকে বেকুব বানানো খুব সহজ। বেকুব তো আমরা এই প্রথম হয়নি, আমরা এর আগেও বেকুব ছিলাম অনেকবার। তো স্বাভাবিকভাবে এটা অনেক আগের প্ল্যান। 71-এও যে শক্তিটা আমাদের বিপক্ষে ছিল, জুলাই আগস্টে ওই একই শক্তি আমাদের বিপক্ষে ছিল, একই পক্ষগুলাই। কিন্তু ধরুন ভারতের মতো একটি বিরাট অর্থনীতি, পরাশক্তি, তার পেটের ভেতরে এরকম একটা অস্থিরতা, আপনি যদি ম্যাপটা দেখেন একদম আমরা ভারতের পেটের ভেতরে বসে আছি। এই 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 অস্থিরতা ভারত কি এফোর্ড করতে পারবে? অস্থিরতার ডিরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো ভারতের জন্য পজিটিভ। যেমন যদি আপনি বাতাসের গতিটা আপনার দিকে আসছে সেটাকে কোনোভাবে চেঞ্জ করে মিয়ানমারের দিকে যদি দিয়ে দিতে পারেন তাহলে তো ভালোই। এই জন্যই তো চিন্তা ভাবনা করে রোহিঙ্গা ঢুকানো হয়েছে দেশে, এবং রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। নাগরিকত্ব দেয়া হচ্ছে তাদেরকে। আপনি এখন কয়দিন পরে বলবেন নাগরিক যেহেতু হয়েছে আমাকে এই জায়গাটা দিয়ে দেন। ওদেরকে আর্মস দেয়া হয়েছে, ট্রেনিং দেয়া হয়েছে। তার মানে আপনি কি ভূখণ্ড হারানোর কথা বলছেন? বাংলাদেশ কি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ভূখণ্ড হারানোর রিস্কে আছে? মে মাসে 2025-এই তো আমাদের পররাষ্ট্র সচিব ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তৌহিদ সাহেব। উনি তো তখনই বলেছে যে আমরা হিল ট্র্যাক্সের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তো ওই তারপরে তো আর কেউ বলে নাই যে হিল ট্র্যাক্সের উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। তো ওটা যে আপনাদের দেশ তাও আপনি কিভাবে জানেন? বাংলাদেশ নামে যে এখন দুনিয়াতে কোনো দেশ আছে তাও আপনি জানেন কিভাবে? মানে পরিস্থিতি তো সঙ্গীন হচ্ছে মানে যেভাবে আমাদের আমাদের বাহিনীরা এখন ইয়েতে মিরসরাই থেকে যাচ্ছেন যে ওনারা মিলিটারি জোন করবেন, ইন্ডাস্ট্রিয়াল জোন করবেন। এগুলো তো করা হয় ওইসব দেশে যেখানে অস্ত্র বানানো হয়, অস্ত্র বিক্রি করা হয়। আমাদের তো এই ধরনের কোনো প্র্যাকটিস ছিল না। রোগ স্টেট করে সাধারণত। রোগ স্টেট, সো ওই ধরনের একটা স্টেটে হতে যাচ্ছে। আমাদের এখন কোনো নিশ্চয়তা নাই যে আমাদের আসলে মানে সভারেন্টি আছে কিনা। এই ধরনের কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, এবং নিশ্চয়তা যেন না দিতে পারে সেজন্যই এই সিচুয়েশন গুলো তৈরি করা হয়েছে একের পর এক। আমি শেষ করব প্রায়। ডক্টর মামুনুর রশীদ, আপনি রাজনীতির মানুষ নন, তবুও বাংলাদেশে একটা জঙ্গি অর্থনীতিও আছে। বাংলাদেশে একটা মানে বিরাট বড় একটা জঙ্গি অর্থনীতি আছে। হঠাৎ করে আবার এই জঙ্গিবাদ নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। সরকার কখনো বলছে আছে, সরকারের কেউ বলছে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন নাই, আবার মানে উপদেষ্টা বলছেন আছে। কেন হঠাৎ করে? এবং বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ সবাইকে জড়িয়ে জঙ্গিবাদ নিয়ে একটা বিরাট রেড অ্যালার্ট জারি হলো ইয়েতে, বিমানবন্দরে। আসলে কি এই জঙ্গি অর্থনীতি কি আবার মাথাচাড়া দিয়ে উঠছে? জঙ্গি অর্থনীতি তো আমাদের সেই 80 সাল থেকে এটাকে আমরা ফর্মালি অ্যাকসেপ্টেন্স দিয়েছি। আমরা ইসলামী ব্যাংক খুলে দিয়েছি জামাতিদের কাছে। তারপরে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের ডলার আসছে। হ্যাঁ, প্রতি বছর আমাদের লোকাল জাকাত সাদকার কালেকশন হচ্ছে প্রায় 5 থেকে 7 বিলিয়ন ডলার। কেউ ইমাজিন করতে পারবে? আপনি চিন্তা করতে পারবেন? 5 থেকে 7 বিলিয়ন ডলার আমাদের লোকাল জাকাত এবং সাদকার কালেকশন। এবং সেগুলো কোথায় যাচ্ছে? এবং এই টাকা মোটামুটি 80% যাচ্ছে বিভিন্ন ইসলামিক গ্রুপের কাছে, এবং তারা ইসলামের তোয়াক্কা না করে এটা দিয়ে নিজেদের লোকজনের পুনর্বাসন করছে। আমি দর্শকদেরকে বলবো আসুন্না ফাউন্ডেশন সম্বন্ধে খোঁজখবর নিতে, তাইলে বুঝতে পারবে যে তারা কাদেরকে ট্রেনিং দিচ্ছে, কি ট্রেনিং দিচ্ছে, কোথায় বোমা বানানোর ট্রেনিং হচ্ছে, কোথায় ইলেকট্রনিক্স মোবাইল সারানোর ট্রেনিং হচ্ছে, কোথায় সিম কার্ড যে ক্লোন করার, ইলেকট্রনিক্স ফিক্সিং এর ট্রেনিং হচ্ছে। এগুলো সব হচ্ছে তারা নিয়ে আপনার টাকা দিয়ে করছে, আপনার জাকাতের টাকা দিয়ে করাচ্ছে। এবং আপনি খুশি হচ্ছেন যে আমি বেহেশত পাওয়ার জন্য করেছি, তো ওরাও বেহেশত পাওয়ার জন্যই করতেছে, আপনার ঘর বাড়ি উড়াই দেওয়ার জন্য। আর জঙ্গি নিয়ে রিসেন্টলি যেটা হয়েছে, আমার মনে হয় না যে এটার কোনো গ্রাউন্ড আছে। এটা অন্যান্য জিনিস থেকে সরানোর জন্য। কারণ বোয়িং কেনার মনে এগ্রিমেন্ট হবে কালকে,
আম, তো এটাও একটা রিজন হতে পারে মানুষের দৃষ্টি সরিয়ে রাখা। হামে মারা গেছে প্রায় 350 মতো। তো আবার বন্যা আসতেছে, এখন বন্যায় প্রচুর ক্ষতি হয়েছে, কোনো নিউজ পেপারে কাভারেজ নাই। আপনি শুধু চট্টগ্রামেরটা দেখানো হয়েছে, কিন্তু হাওড় অঞ্চলে কিন্তু ভেসে গেছে পুরা, আমাদের ধান ধান ভেসে গেছে। তো 40% এমপ্লয়মেন্ট হচ্ছে কৃষিতে। তা আপনি দুর্ভিক্ষ কিভাবে ঠেকায় রাখবেন বলেন? এটা কি সত্য যে ধরুন এই এই বোয়িং কেনার বিপরীতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্সি পাওয়ার জন্য বা সভাপতির পদ পাওয়ার জন্য মানে লেনদেন হয়েছে, এটা কি সত্য? হতে পারে, আমি আমি এ ব্যাপারে শিওর না। নিশ্চয়ই বেনিফিটের ব্যাপার তো আছে, নাইলে এত বড় ডিল কেন করব? আমি জানি যেখানে ম্যানচেস্টার সহ অন্যান্য জায়গায় আমার ফ্লাইট বন্ধ করে দিয়েছিলাম এক সময়। আমার এখন রিসেন্টলি আপনি দেখেছেন গত সপ্তাহের খবর যে আমাদের যেই প্রবাসী শ্রমিকের যেই সংখ্যা সেটা কমে গেছে সিগনিফিকেন্টলি, এবং মালয়েশিয়া একটা বড় প্রজেক্টে আমাদের অনেক লোক নেওয়ার কথা ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। তো সেই হিসাবে আমাদের তো বাইরে প্রবাসী যাওয়ার পরিমাণ কমে যাওয়ার কথা, সেখানে আমি কেন এত প্লেন কিনছি? নিশ্চয়ই এখানে অনেক বড় ডিলের ব্যাপার সেবা থাকতে পারে, কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে আপনার এটা তো ইন্ডিকেট করে যে আপনার ইলেকশন ফেয়ার ছিল না। ফেয়ার থাকলে তো আপনি একজন উপদেষ্টাকে, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাকে আপনি আপনার ফরেন মিনিস্টার বানাইতে পারেন না। সো ইট ইন্ডিকেটস ডাইরেক্টলি, ইলেকশন নিয়ে অন্য আর কোনো কথা বলার দরকার নেই, ইট ইন্ডিকেটস ডাইরেক্টলি যে ইলেকশন ফেয়ার হয়নি। এখন সেখানে যদি আমাদের অন্যান্যরা বলে যে 12% ভোট, 13% ভোট, সেটা তো আমরা ভোটের দিন দেখেছি, ভোটের দিন কেউ ছিল না। আগে তো বলা হতো যে রাতের ভোট হয়েছে, এখন তো সপ্তাহখানেক আগে, মাসখানেক আগে ভোট হয়ে গেছে। আমরা দেখেছি কিভাবে ডিজিটাল ব্যালটগুলোকে, ওই যে পোস্টাল ব্যালটগুলোকে চুরি করা হয়েছে। বিদেশে যে ব্যালটগুলো, আমরা তো ব্যালট পাইও নাই, আমরা যারা বিদেশি আছে আমরা তো ব্যালটও পাইনি। তো এই যে ডাকাতিটা করা হয়েছে, ডাকাতি করেও তো কিছু করতে পারে নাই, মাত্র 12-13% ভোট বলতেছেন হয়েছে। তো এই ধরনের একটা অবস্থায় তো মোরালি একটা সরকার উইক থাকে। সো দিস ইজ দ্য রাইট টাইম, যে একটা দেশকে দখল করার রাইট টাইম হচ্ছে এটা। এবং আমি এরা কেয়ার করে না কত মানুষ মারা গেল বা কি, মোটেও কেয়ার করে না। আপনি অন্যান্য দেশের এক্সাম্পল দেখেন, কত মানুষ মারা গেছে তার হিসাবও নাই, একটা আপনি রেঞ্জ দিয়ে দেয়, বুঝছেন? আপনি মানে হামের কথা বললেন। হামের টিকার জন্য মানে জন্য তো এই ডক্টর ইউনূসকে সরাসরি দায়ী করে বা তার প্রশাসনকে সরাসরি দায়ী করে এটা বিচারের আওতায় আনা সম্ভব, কিন্তু এই সরকার তো সেটা করবে না। এই সরকার নিজেরাই বা হামের টিকার জন্য কি করতেছে? অলরেডি 2.5 মাস হয়ে গেছে তাদের। তারা এত বড় বড় কথা বলতেছে, রূপপুর করেছে তারা, জিয়া স্বপ্ন ছিল। আহ, মানে একটা মিথ্যা কথা বলা তো একটা লিমিট থাকা উচিত, একটা বাটপারি একটা লিমিট থাকা উচিত। কিন্তু এরা করেই যাচ্ছে মানুষকে বোকা বানানো এত সহজ বাংলাদেশে। তারা এত বড় প্রজেক্ট করবে, ফ্যামিলি কার্ড বানাবে, অথচ কয়েকশো কোটি টাকা খরচ করে তারা আমের টিকা আনতে পারে নাই। এতটুকু প্রিপারেশন তাদের নাই যে আমি সরকারে যাচ্ছি। তারা তো জানতো ইউনূস গভর্নমেন্ট সব মেস আপ করেছে, তা আমি সরকারে যাচ্ছি, আমার কি কি প্রিপারেশন থাকা উচিত? তাদের কি এই ধরনের কোনো এনালিসিস ছিল না? এই যে প্ল্যান এতগুলো অ্যাডভাইজার দিয়েছে ডাক্তার জাহিদ টাইদ, এগুলো কাজ কি? তো তারা কি এই ইন্ডিকেশন সরকারকে দিত না যে আপনি যে সরকারে আসছেন, আপনি অলরেডি ক্রাইসিসে পড়ে গেছেন, আপনার এই এই কাজগুলো হচ্ছে আপনার প্রথম 5টা কাজ। অ্যাডভাইজারের কাজ কি? বসে বসে 100-150 টাকার লাঞ্চ খাওয়া, এই সবজির লাঞ্চ খাওয়া, এটা অ্যাডভাইজারের কাজ? আর একটা ইকোনমিক অ্যাডভাইজার রাখছে যে ডক্টর তিতুমির, কি বলে এটা সে নিজেও বুঝে না। কনজামশন বেসড ইকোনমি থেকে সেই ইনভেস্টমেন্ট বেসড ইকোনমিতে, এই ইকোনমিতে ইনভেস্ট করবে কে? আমি লোন নিয়ে কুল পাই না, আমার কোনো রাজস্ব নাই, এখানে আসছে উনি ইনভেস্টমেন্ট বেসড ইকোনমি করার জন্য। এরা হচ্ছে ওই ইকোনমিক্স বই পড়ে আসছে, প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা নাই কোথাও, যে কোন সিচুয়েশনে কোন মডেলটা কাজে লাগানো দরকার। ডাটার সাথে কোনো কানেকশন নাই, প্র্যাকটিক্যালিটির সাথে এদের কোনো কানেকশন নাই। এরা হচ্ছে জাস্ট মার্কেটিং করার জন্য আসছে, এক একদিন এক এক কথাবার্তা বলবে। একদিন বলছে ইকোনমি ঠিক চলতেছে, তারপর দিন বলছে দুর্ভিক্ষের জন্য রেডি হন। এই ধরনের কথাবার্তা আনসার্টেনটি তৈরি করে জাস্ট একটা, এটাকে বলে মানে প্রেশার ডিফিউজ করা, বুঝছেন? নিজেদের কাছ থেকে প্রেশারটাকে তারা ডিফিউজ করতেছে, তারা জানে এই অবস্থা থেকে উঠতে পারবে না তারা। সর্বশেষ প্রশ্ন, আপনি কবে নাগাদ দেখছেন যে আমরা আমরা একেবারে দেউলিয়াতের শেষ ইয়েতে পৌঁছে যাব? আমাদের দেউলিয়া হয়ে গেছি আমরা, আমি আপনাকে আবারও বলছি, এটা 6-7 মাস আগের কথা। স্ট্রাকচারালি বাংলাদেশ গভর্নমেন্ট এখন ব্যাংক্রাফট। আপনার যে ব্যাংক্রাফটের হিসাব কি? হিসাব হচ্ছে আপনি পেমেন্ট দিতে পারতেছেন কিনা, আপনার রেভিনিউ কালেকশন ক্যাশ ফ্লো আসতেছে কিনা, আপনাকে লোকজন লোন দিচ্ছে কিনা।
ঠিক আছে, আপনি একজন ব্যক্তিকে দিয়ে চিন্তা করেন, একজন ব্যক্তিকে যখন কেউ লোন দিতে চায় না, মানে হচ্ছে দেয়ার ইজ এ হাই চান্স যে ও ডিফল্ট করবে। সো কেন আপনাকে আইএমএফ লাস্ট ট্রান্সের টাকাটা দিল না? বিকজ আইএমএফ বুঝতেছে যে আমি আগে যা দিছি সেটাই ফেরত পাবো না। এখন যারা আপনাকে লোন দিচ্ছে তারা কেন 6 থেকে 7 গুণ বেশি হারে লোন দিচ্ছে? কারণ তারা মনে করতেছে অ্যাটলিস্ট লোনের টাকা গেলেও যেন আমি অন্য কোথাও যেন কিছু ভাগে পাই। এখন ধান্দাটা হচ্ছে মাটি খুবলে খাওয়া, যে এখন আর লোন ফেরত আসবে না, সো এখান দিয়ে এই পর্বতমালা দিয়ে দাও, ওখান দিয়ে ওই বন্দর দিয়ে দাও, এটা হচ্ছে এখন ধান্দা। সো এরাও রেডি, কারণ এরা ক্ষমতায় আসছে। এখন এদের কথা হচ্ছে যে আমাদেরকে তো আনছো তোমরা, ওরাও মোরালি এত স্ট্রং না, যার কারণে ওদের কথা হচ্ছে আমাকে তো আনছো, আমার এখনো পাসপোর্ট আছে ইউকেতে, সো আমাকে তো আনছো তোমরা, আমি কি করতে পারি? এসেই তো সারেন্ডার করছে, ন্যারেটিভ তৈরি করছে না যে আমরা কি করবো, ইউনুস সমস্যা তৈরি করে দিয়ে গেছে। হ্যাঁ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি হলো, মানে আমেরিকার পরে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা চুক্তি হলো, কিছুই জানে না মানুষ, কিন্তু কাউকে কিছু কিচ্ছু জানে না মানুষ। এখন পর্যন্ত এই প্রশ্নগুলো করেছে যে আসলে বন্দরগুলো কিভাবে চলতেছে, এখন কে চালাচ্ছে এগুলা। তো এই যে কাজগুলো করেছে একের পর এক, কেউ কোনো প্রতিবাদ করেছে? কেউ কোনো প্রতিবাদ করে নাই। অথচ শেখ হাসিনার সময় নিউক্লিয়ার থেকে শুরু করে সবকিছুতে প্রতিবাদ। এই যে এক ফেলানি নিয়ে যা করা হইলো বাংলাদেশে, কত হাজার ফেলানি মরেছে এই গত 2 বছরে, ওই কোনো প্রতিবাদ নাই। তো এই যে মুনাফেকি করে তো আপনি দেশ রাখতে পারবেন না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মামুনুর রশিদ মানে আলোচনার জন্য। আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব, কারণ পরিস্থিতিতে আসলে ভালো হওয়ার লক্ষণ দেখছি না। নিশ্চয়ই আপনি বলছেন আপনার কাছেও নিশ্চয়ই প্ল্যান আছে, সেই প্ল্যানও কোনো একদিন আমি শুনতে চাই। হ্যাঁ, আমাদের কাছে প্ল্যান আছে, কিন্তু আমরা এটা শেয়ার করে ওনাদেরও উপকার হবে না, বিকজ এটার জন্য যে পরিমাণ যেই ধরনের লিডারশিপ দরকার সেটা ওনাদের কাছে নাই। ওই ধরনের লিডারশিপ দরকার, এই প্ল্যানকে এগ্রেসিভলি ইমপ্লিমেন্ট করার জন্য ওই ধরনের লিডারশিপ দরকার।